আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছো? স্ক্রিনে দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি আমি আলোচনা করব, এখানে এটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটা পেজের কথা আমি বলে দিচ্ছি, তোমরা ওই পেজটা একটু বই থেকে নিজেরা পড়ে নেবে। এটা অনেক সহজ আছে, আর তেমন পরীক্ষায় আসে না, এই কারণে আমি শুধু পেজ নাম্বারটা বলে দিচ্ছি। কবির স্যারের বইয়ের 92, নতুন বই যেটা, নতুন বইয়ের 92 পেজ নম্বর। এই কে একজন মিউট করো নাই? মিউট করো তো। আচ্ছা, মিউট করো। আচ্ছা, আমি বললাম যে হচ্ছে নতুন বইয়ের
92 নং পেজ। এই পেজে দেখবে একটা সমীকরণ রয়েছে, ডি ব্রগলির সমীকরণ, আর রয়েছে বোরের প্রস্তাবে তরঙ্গ ধর্ম, আরেকটা রয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এই তিনটা জিনিস ওখানে রয়েছে। এগুলো তেমন পরীক্ষায় আসে না, এই জন্য আমি তোমাদেরকে ওটা পড়াচ্ছি না, কিন্তু তোমরা নিজেরা একবার একটু দেখে নেবে। যেমন হচ্ছে ডি ব্রগলির সমীকরণটা কিভাবে আনা যায়, যে প্রথমে হচ্ছে আমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে জানি হচ্ছে E is equal to mc স্কয়ার, আর ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি E is equal to h নিউ। তাহলে দুইটা সমীকরণেরই দেখো E is equal to রয়েছে, তার মানে বাম পাশ দুইটারই সমান, কিন্তু ডান পাশটা অসমান। তাহলে যেহেতু বাম পাশটা সমান, তাহলে দুইটা সমীকরণকে ডান পাশটাকে আমরা সমান লিখতে পারি, যে এমসি স্কয়ার সমান সমান এইচ নিউ। সেখান থেকে আমরা ল্যামডার মান বের করতে পারি। ল্যামডাটা হচ্ছে আবার নিউ সমান সমান সি ল্যামডা। এই যে নাহান নুপুর 20, তুমি হচ্ছে মিউট করো। 20 কত যেন লেখা আছে, পুরোটা তো আসেনি। নাহান নুপুর, তুমি মিউট করো। আচ্ছা, তাহলে ওই দুইটা সমীকরণকে ইজ ইকাল টু এমসি স্কয়ার আর ইজ ইকাল টু এইচ নিয়ে এই দুইটা সমীকরণকে সাজিয়ে লিখলে বা দুইটা সমীকরণের ডান পাশকে সমান ধরে লিখলে আমরা পাবো হচ্ছে এমসি স্কয়ার সমান সমান এইচ নিউ, আর নিউ এর মান হচ্ছে আবার সি ভাগ ল্যামডা, অর্থাৎ নিউ কে ফ্রিকোয়েন্সিকে আবার বলা হয় হচ্ছে, একে মিউট করো নাই, আমি কি ফার্স্ট পেজে চলে যাই, যে মিউট করো নাই তাকে দেখবো? এক কথা এতবার কেন বলতে হয় তোমাদের? আচ্ছা, তাহলে এমসি স্কয়ার সমান সমান এইচ নিউ, আর নিউ এর মান আবার হচ্ছে সি ভাগ ল্যামডা। তাহলে সেখান থেকে আমরা পাই হচ্ছে এমসি সমান সমান এইচ ভাগ ল্যামডা, অর্থাৎ ল্যামডা সমান সমান এইচ ভাগ এমভি। এটা হচ্ছে তোমরা বইয়ের 92 পেজ থেকে পড়ে নেবে। আর এর সাথে আরেকটা দেওয়া রয়েছে বোরের প্রস্তাব এবং তরঙ্গ ধর্ম। এটা হচ্ছে পরিধির সমান, অর্থাৎ এম ল্যামডা সমান সমান 2 পাই আর। আমরা জানি যে কোনো একটা বৃত্তাকার পথ ঘুরে আসলে সেটার পরিধি হয় হচ্ছে 2 পাই আর। তাহলে এম ল্যামডা সমান সমান 2 পাই আর, অতএব ল্যামডা সমান সমান 2 পাই আর ডিভাইডেড বাই এন। আর ল্যামডার মান আবার আমরা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ থেকে পেলাম হচ্ছে এইচ ভাগ এমভি। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে MVR সমান সমান NS ভাগ 2 পাই। আর আনসার্টেনটি যে প্রিন্সিপালটা দেওয়া রয়েছে তোমরা এখান থেকে একবার দেখে নিবে। এই তিনটা জিনিস তোমরা 92 এবং 93 এই দুইটা পেজ মিলে দেওয়া রয়েছে, এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু দেখে নিবে। এবার যে জিনিসটা আমি পড়াবো সেটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যার। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ মিস, এখানে যে E equal to 4.8 তারপরে into 10 to the power minus 10 ESU, এই এটা তো আমি এখনো ESU পড়াইনি, এটা আমি তো পড়াইছি। বলো, এটা কি আমি পড়ানো শুরু করেছি? আমি তো এটা শুরু করিনি। শুরু করলে তো আমি ডিটেলস সবকিছু বলবো। আমি তো এতক্ষণ তোমাদের 92 বইয়ের পেজ নাম্বার দিয়ে আলোচনা করলাম, আমি তো এটা কেবল শুরু করলাম। আগে আমি পড়িয়ে ফেলি, তারপর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে পড়ানোর শেষে এটার যখন আমি বলবো যে এই পেজে কোনো প্রশ্ন আছে নাকি, তারপর বলবে, ঠিক আছে? আচ্ছা, দেখো যে পরমাণুর শক্তি স্তরের ব্যাসার্ধ, পরমাণুর কোন শক্তি স্তরের ব্যাসার্ধ অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিঃস্তরের দূরত্বের সূত্র হচ্ছে এটা সূত্রটা বের করা একটা সূত্র। এই সূত্র তোমরা মুখস্থ করবে যে আর এন, মানে এটা হচ্ছে যে যদি রেডিয়াসটা এন পরিমাণে হয়, কতটুকু রেডিয়াস সেটা এখানে দেয়া নেই, সেটার সূত্র হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার জেড। এটা হচ্ছে সূত্র। এবার এই সূত্র থেকে এন স্কয়ার আর ডিভাইডেড বাই জেড এই দুইটা জিনিসকে আলাদা করে বাকিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে। এর অর্থ হচ্ছে অরবিটাল ভেদে এই এন এর মানটা আলাদা হবে। ভালো করে খেয়াল করো, অরবিটাল ভেদে এই এন এর মান 1 হলে প্রথম অরবিটাল, দ্বিতীয় হলে 2 নম্বর অরবিটাল, এরকম ভাবে এটা পার্থক্য হবে। তার কারণে এটাকে বাইরে বের করে নেওয়া হয়েছে। এবার এখানে যে ভ্যালুগুলো রয়েছে দেখো, এইচ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 গুণন 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড।
এটা হচ্ছে যখন আর্ক সেকেন্ডে প্রকাশ করা হবে তখন হচ্ছে এই মানটা হবে। কোথাও কোথাও তোমরা দেখবা জুল সেকেন্ড রয়েছে, কোথাও কোথাও দেখবা ওই জুল সেকেন্ডটাকে আবার ভাঙলে যেটা পাওয়া যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও থাকে। সেই ক্ষেত্রে তখন কি হয়ে যাবে, 27 থাকবে না, তখন ওইটা -34 হয়ে যাবে যখন জুল সেকেন্ডে হবে। এই ক্যালকুলেশন গুলো আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে করিয়েছিলাম। তোমরা যদি কেউ মিস্টেক করে থাকো তাহলে ইউটিউব থেকে ওই ভিডিওগুলো দেখে নিবে। আর এম এর মান হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম, কেজিতে হলে 31 হতো। আর ই হচ্ছে 4.8 গুণন 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এটা হচ্ছে এক ধরনের একক, যেটাকে আমরা ইএসইউ বলে থাকি। এটাও আমি কনভারসেশন দেখিয়েছি, তোমরা ইউটিউবের ক্লাস থেকে দেখে নেবে। পায়ের মান আমাদের সবার জানা। আর জেড হচ্ছে চার সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোন মৌলের ক্ষেত্রে, এবং সেই মৌলের পারমাণবিক সংখ্যা কত সেটা হচ্ছে জেড। আর এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান 1 হলে কি হবে, 2 হলে কি হবে, এভাবে অরবিটটা চেঞ্জ হবে। এখান থেকে এই যে মানগুলো আমরা ধরে নিলাম, এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা মান পাবো, যেটা n²/z আকারে আমরা রেখে দিয়েছি। এটা সেন্টিমিটার থেকে, আবার দেখো 10⁻⁹ ছিল, সেন্টিমিটার থেকে মিটারে গেছে, তাই কারণে 10⁻11 হয়েছে। এবার যখন প্রথম শক্তি স্তরের বলবো তখন n এর মান হবে 1, এজন্য এখানে দেখো 1 দেওয়া রয়েছে। যখন দ্বিতীয় শক্তি স্তরে হবে n এর মান হবে 2, আর 2 এর উপর আবার হোল স্কয়ার আছে। 1 যখন হবে 1 এর উপর হোল স্কয়ার মানে 1, আর যখন 2 হবে তখন 2 এর উপর হোল স্কয়ার, তার মানে কিন্তু 4 হবে, ডিভাইডেড বাই z হচ্ছে। এটা হচ্ছে পারমাণুর ক্ষেত্রে শক্তি স্তরের ব্যাসার্ধ বের করার সূত্র। এরপরে হচ্ছে পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি। এটা হচ্ছে আরেকটা সূত্র, E = -2π² mz² E4 ডিভাইডেড বাই n²h²। এই দুইটাই সূত্র তোমাদের এখান থেকে মুখস্থ করতে হবে। ইনটু হচ্ছে z² ডিভাইডেড বাই n², যেটা আছে এখান থেকে। সেম ভাবে যদি মানগুলো আমরা বসাই, এইচ এর মান, পায়ের মান, এম এর মান, ই এর মান, সব মানগুলো যদি বসাই, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -2.18 গুণন 10⁻18 ইন্টু z² বা n²। এবার প্রথম শক্তি স্তরে হলে z এর মান হচ্ছে, n এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে 1টা ভাগ আকারে ছিল, সেটার আর কোনো পরিবর্তন হবে না। যখন n এর মান 2 হবে, 2², তার মানে সেই আকারে বের করলে যেটা হবে। এভাবে আমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি স্তরে বের করি, তাহলে সমীকরণগুলো আমরা এরকম আকারে পাচ্ছি। তার মানে প্রথমটা 1 আকারে, দ্বিতীয়টা 1/2² আকারে, তৃতীয়টা 1/3², যেহেতু 3 n এর মান 3, যখন 4 হবে তখন 4 হবে, আর যখন এটাকে n আকারে রেখে দিব তখন n 1/n² আকারে হবে। এভাবে যদি আমরা পরপর সব শক্তি স্তরের মানগুলো বের করি, এবং এখান থেকে যদি শক্তি স্তরের পার্থক্য বের করি, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টাতে আসতে কি পরিমাণ শক্তির পার্থক্য হচ্ছে, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ওই যে E2 বা E1 বের করলাম, বা E3 বা E4 বের করব, সেখান থেকে যদি দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিই, অথবা চতুর্থটা থেকে তৃতীয়টা বাদ দিই, অথবা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিই, অর্থাৎ পাশাপাশি দুইটা শক্তি স্তরকে বিয়োগ করি, তখন আমরা এটার ক্ষেত্রে শোষণ হচ্ছে নাকি বিকিরণ হচ্ছে সেটা বের করতে পারবো। এটাও আমি পড়েছি যে শক্তি স্তরের নিচে থেকে উপরে গেলে কি হয়, উপরে থেকে নিচে গেলে কি হয়। যারা বিষয়গুলো বুঝবে তো বুঝলে, না বুঝলে তোমরা ইউটিউব থেকে ক্লাসগুলো আবার দেখে নেবে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার যে প্রশ্ন করেছিলে সে বলো, আর কোনো প্রশ্ন আছে? যে প্রশ্ন করেছিলা সে, তার কি আর কোনো প্রশ্ন আছে? ই দিয়ে কি বোঝায়, আর আবার একটু বললে ভালো হতো। কিতে? ই ই হচ্ছে শক্তি স্তরের একটা মান, যেটা আমরা ইএসইউ আকারে মানটাকে ধরে নেব। ইলেকট্রনের একটা শক্তি, সেটার মান হচ্ছে ইএসইউ আকারে। ওখানে আরো কিছু মান একক ছিল, আমি ওই একক কনভারসেশন গুলো ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে করিয়েছিলাম। তোমাদের হচ্ছে
বইয়ের পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 71 পেজ 71। এই পেজে দেখবে ইএমইউ আছে, ইএমইউ থেকে কিভাবে ইএসইউ তে কনভার্ট করা হয়। ইএমইউ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মাস ইউনিট বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর একটা হচ্ছে ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই কনভারসেশন গুলো আমি ওখানে পড়িয়েছি, বাদ বাকিটা ওখান থেকে দেখে নিবে। ম্যাম, বলো। আমি যে সেকেন্ড সূত্রটা যে বলছো যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, ওখানে যে হ্যাঁ থার্ড লাইনটা লেখা আছে -2.8 into 10 to the power -18, হ্যাঁ। মানে ওইটুক লিখলেই হবে নাকি পুরোটা সূত্র লেখা না তারপরে ওটা তোমার তো লিখতে হবে? হচ্ছে, না তোমাকে তো মেইনলি আমার এটা দরকার কেন হচ্ছে জানো, এই দুইটা থেকে আমাকে বের করতে হবে। আমি একটা সমীকরণ এর পরে পড়াবো, সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ, বুঝছো? ওই রিডবার্গ সমীকরণে আমার এই মানগুলো দরকার, এই সূত্রগুলো দরকার, যার কারণে আমাকে এটা পড়াতে হচ্ছে। এগুলো থেকে সাধারণত তোমার অঙ্ক আসবে। একে মিউট করো। তোমরা কি আনমিউট করে দিয়ে তারপরে গল্প করতে শুরু করো ক্লাস না শুনে? এখান থেকে মেইনলি অঙ্ক আসবে, হ্যাঁ, যে এরকম ধরো তোমার মানগুলো, এগুলো তোমার ম্যাক্সিমাম মানগুলোই মুখস্থ থাকতে হবে সব সময়ের জন্য। যদি পরমাণু শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে বলে অথবা প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে তোমাদের এই পর্যন্ত করে দেখাতে হবে। সেম ভাবে যদি প্রথম শক্তি স্তরের শক্তি বের করতে বলে, সূত্রটা না জানলে তুমি বসাবে কোথায়? বসিয়ে তো ক্যালকুলেশন করে মানটা আনতে হবে। এমসিকিউতে বলো আর সিকিউতে বলো, যেখানেই প্রশ্নটা আসুক, সূত্রটা জেনে এই মানগুলো তোমাদের জানতে হবে সব সময়ের জন্য। এই মানগুলো প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে না থাকার সম্ভাবনাই বেশি। এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে। এখান থেকে এই মানগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে ব্যাসার্ধ আর শক্তির মান কিভাবে বের করতে হয় সেটা দেখবে। এরপরে হচ্ছে কক্ষপথ সংখ্যার সঙ্গে আপত্তনশীল ইলেকট্রনের বেগ, যেটা আমরা ওই যে বললাম যে ডি ব্রগলির সমীকরণ আর হচ্ছে তরঙ্গ বেগের সমীকরণ কনভার্ট করলে আমরা mv/r = ns/2 পাই। সেখান থেকে আমরা যদি ভি ক্যালকুলেট করি তাহলে ns/2 mr পাই। আবার ইলেকট্রন কক্ষপথের ব্যাসার্ধ, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, সেটা আর এর মান হচ্ছে এটা। সেখান থেকে যদি এই জায়গায় যে আর আছে সেই আরটা যদি বসিয়ে আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটা সমীকরণ পাচ্ছি এটা। তাহলে ভি সমান সমান কি লেখা যায়, এটাও তোমাদের এখান থেকে জেনে নিতে হবে। আরেকটা সমীকরণ হচ্ছে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। এটা জাস্ট তোমরা সমীকরণটা দেখে নেবে যে এইটা হচ্ছে পুরো সমীকরণটাকে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ বা ওয়েভ ইকুয়েশন বলে। এখানে হচ্ছে এই চিহ্নটাকে বলে সাই। আমি চিহ্নটা বলে দিচ্ছি, এটা ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম ইনটু ই মাইনাস ইউ ইনটু সাই ডিভাইডেড বাই এস স্কয়ার সমান 0। এবং এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, দেয়াই রয়েছে সবকিছু, তাই আমি ডিটেলস পড়াচ্ছি না। ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, ইউ হচ্ছে ইলেকট্রনের স্থিতি শক্তি, অর্থাৎ দুই ধরনের যে শক্তি থাকে, একটা গতি শক্তি আর একটা স্থিতি শক্তি। ইউ হচ্ছে সেই স্থিতি শক্তি, আর এস তো প্রান্তিক ধ্রুবক। আর সাইয়ের মানটা হচ্ছে তিনটা অক্ষের দিকে ত্রিমাত্রিক যখন কল্পনা করব, ধরো এরকম একটা কল্পনা করতেছে, এদিকে একটা এদিকে একটা, এই প্রথম দিকে লম্বা একটা, এভাবে একটা, এভাবে একটা, যখন ত্রিমাত্রিক তিনটা দিক আলোচনা করব, সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেডটা এখানে নিয়ে আসা হবে। এবং ই এর মান বিভিন্ন বসিয়ে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা সাইয়ের মান পেতে পারি। আর এই সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, তাই এইটি তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমরা জাস্ট একটু জেনে নেবা। কে আবার আনমিউট করছো? ম্যাম একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। ম্যাম আপনি যে বলেন সাইয়ের মান যখন ত্রিমাত্রিক হবে তখন আমরা এক্স ওয়াই জেড ধরবো, যদি দ্বিমাত্রিক হয় তখন কি আমরা এক্স ওয়াই ধরবো? হ্যাঁ, শুধু এক্স ওয়াই ধরবো। ঠিক আছে, তুমি মিউট করো। আর ম্যাম ওটা কি অল টাইম ত্রিমাত্রিকই হবে নাকি ওই দ্বিমাত্রিক? যে বললাম তোমার দ্বিমাত্রিকও হতে পারে, দ্বিমাত্রিক হলে সেক্ষেত্রে এটা হবে, তবে শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন বলবে তোমার তিনটা মাত্রা দিয়ে লিখতে হবে, ত্রিমাত্রিক ভাবেই লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা,
যে জিনিসটা পড়ানোর জন্য এই আগের পেজগুলো আমি পড়ে আসলাম বা ব্যাকে যেতে হয়েছে আমাকে, এইগুলো আগের জিনিসগুলো আমি পড়াতে চেয়েছিলাম না, কারণ ওগুলো তেমন পরীক্ষায় আসে না বললেই চলে, যার কারণে আমি অ্যাভয়েড করে গিয়েছিলাম। আর ইন্টারমিডিয়েটের সিলেবাস এত বড় যে সবগুলো টপিক ধরে ধরে পড়ানোর সময় হয়তো বা পাওয়া যাবে না। তার উপরে ধরো সপ্তাহে মাত্র একটা ক্লাস, সেখান থেকে এই সবগুলো জিনিস পড়ানো, এই জন্য কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করে যেতে হবে। ওই জিনিসগুলো তোমরা একবার করে রিডিং করবে, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ আসে পরীক্ষায়। কিন্তু যেহেতু আমার এই সমীকরণটা ইম্পর্টেন্ট, রিডবার্গের সমীকরণ, তাই জন্য দেখে গিয়ে ওই সূত্রগুলো আমি একটু দেখিয়ে দিয়ে আসলাম। এই রিডবার্গের সমীকরণে দেখো যে বলছে ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণ কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোর মতবাদ অনুসারে কোনো পরমাণুতে ইলেকট্রনের একটি উচ্চ শক্তি স্তর থেকে অপর নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তরকে E2 এবং নিম্ন শক্তি স্তরকে E1 ধরে নির্দিষ্ট পরিমাণে শক্তি বিমুক্ত হয়। এর ফলে নির্দিষ্ট কম্পাঙ্কের রশ্মি বিকিরিত হয়, যার ফলে বর্ণালীর সৃষ্টি হয়। বর্ণালী কখন হয়? শক্তি শোষণ বা বিকিরণ ঘটলে। যেহেতু E2 থেকে E1 এ যাচ্ছে, এক্ষেত্রে শক্তি বিকিরিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি পাই? সূত্র হচ্ছে ডেল ই ইজ প্রপোর্শনাল টু নিউ। এবার ডেল ইউ কে যদি আমরা E2 মাইনাস E1 ধরি, অর্থাৎ E2 থেকে E1 এ যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে একটা হচ্ছে এইচ, আর এখানে নিউ তো রয়েছে। আর এইচটা আমরা জেনে এসেছি যে প্লাঙ্কের ধ্রুবক। এখানে দেখো কিলোজুল সেকেন্ডে আছে, তাই জন্য কিন্তু -37 হয়ে গেছে। এই কনভারসেশন গুলো তোমরা যারা দেখোনি, প্রথম ক্লাসগুলো করোনি, তারা ইউটিউব থেকে দেখে নেবে। আর নিউ হচ্ছে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক। এটা একটা সমীকরণ আমরা এখান থেকে পেলাম। আর একটু আগে যেটা আমরা ম্যাম, করে আসলাম, বলো। এইচ এর এটা কখন কিলো জুল ধরবো আর কখন? তোমার হচ্ছে এগুলো তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে সেগুলো সলভ করতে তোমার এককগুলো অন্যান্য এককগুলো কিসের সাথে রিলেটেড সেটার উপর ভিত্তি করে। যেমন ধরো ওখানে ছিল হচ্ছে ভরের একক কি হিসেবে ছিল, একটু আগে যেটা করলাম সেটাতে ভরের একক কি ছিল বলো? একটু আগে যেটা করলাম সেটাতে ভরের একক কি ছিল? এম এর একক কি ছিল? এম এর একক ছিল হচ্ছে তোমার গ্রামে। সেই ক্ষেত্রে গ্রাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর হচ্ছে ই এর একক ছিল ইউসিউ। এটার সাথে আমাকে করতে হবে আর সেকেন্ডে। যখন হচ্ছে কেজি হয়ে যাবে তখন আমার এটাতে চলে আসবে হচ্ছে জুল, কিলোজুল সেকেন্ড, বা শুধু জুল সেকেন্ডও লিখতে পারি। কিলোজুল হলে আরো ধরো 1000 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে -37 হচ্ছে। এভাবে এককগুলো তোমার অন্যান্য মানগুলো, এছাড়াও তোমাদের যখন তোমরা সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায় পড়বা, সেখানেও বেশ কিছু একক কনভারসেশন আছে যে কখন কোন এককে মানগুলো থাকলে কিভাবে এককটা কনভারসেশন করতে হয়। এগুলো তোমরা আরো পরে কিছু জেনে যাবা, আপাতত এগুলো জানো। দেখো স্থানান্তরিত ইলেকট্রনের মোট শক্তি হিসেব করে দেখা গেছে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, ই এর ইকুয়েশন হচ্ছে এটা। এবার সুতরাং দুটি অরবিটে শক্তির মান যখন অরবিটটা আলাদা করা হচ্ছে, তখন দেখো এখানে একটা ধরা হয়েছে n1, অর্থাৎ এখানে যে m-টা রয়েছে একটাকে ধরা হয়েছে n1, আরেকটাকে ধরা হয়েছে n2। আর স্কয়ার তো দুজনের উপরে n স্কয়ার রয়েছে, তাই জন্য একটা n1 ধরলাম, একটা n2 ধরলাম। কেন ধরলাম? কারণ আমার এখান থেকে দেখো আমরা হচ্ছে শক্তি স্তরের পার্থক্য বের করব, এই জন্য দুইটা শক্তি স্তরকে আলাদাভাবে লিখলাম। এবার এক শক্তি স্তর থেকে অপর স্তরে ইলেকট্রনের স্থানান্তর ফলে বিমুক্ত কি শক্তি হচ্ছে সেটা আমরা বের করব। এখান থেকে দেখো আমরা যদি এটাকে 1 নং সমীকরণ ধরে রেখে দিতাম, এটাকে 2, এটাকে 3 নং সমীকরণ ধরে যদি রেখে দিতাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এবার এই 1 নং সমীকরণে আমি চলে গেলাম, যে এইচটাকে এখানে দেখো E2 মাইনাস E1 সমান সমান হচ্ছে এইচ নিউ, এটা এখানে দেয়া রয়েছে। এবার হচ্ছে E2 মাইনাস E1, তার মানে এটা এখানে বসালাম। বসিয়ে দেখো দুজনের মধ্যে কিন্তু 2 পাই স্কয়ার জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এম ডিভাইডেড বাই এই স্কয়ার, এই জিনিসটা কিন্তু দুজনের মধ্যে কমন রয়েছে। এটা আমি বাইরে থেকে কমন নিলাম, আর ভিতরে তখন শুধু থেকে গেল 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এটা আমার কমন আকারে এটা নেওয়ার পরে এটা থাকলো।
এবার হচ্ছে এখান থেকে এইচটা যে ছিল, এখানে একই লাইনে 3টা কাজ করা হয়েছে। দেখো এখানে সমান সমান এটা দিয়ে পরে আবার এখানে নিচে এটা লিখলে সব থেকে বেটার হতো, কিন্তু একটা লাইনে দেখিয়েছে। তোমরা কি করবে, এটার নিচে এখান থেকে শুরু করবে এই লাইনটা। এরপরে এখানে এইচটাকে এপাশে কনভার্ট করে দিলাম, এখানে এইচ স্কোয়ার ছিল সেখান থেকে এইচ কিউব হয়ে গেল। এই আকারে ধরো এটাকে আমি 4 নং সমীকরণ রাখলাম। আবার আমরা কি জানি যে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে নিউ সমান সমান সি ভাগ ল্যামডা। এটাও একটা সূত্র যে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর ফ্রিকোয়েন্সি যদি এন নিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে নিউ সমান সমান সি ভাগ ল্যামডা। আবার তরঙ্গ সংখ্যা নিউ বার সমান সমান হচ্ছে 1 ভাগ ল্যামডা। দেখো এখানে যদি সিটাকে আমি সাইডে রাখি তাহলে এখানে 1 ভাগ ল্যামডা রয়েছে, তাহলে এটা 1 ভাগ ল্যামডাকে আমরা আবার লিখতে পারি তরঙ্গ সংখ্যা অর্থাৎ নিউ বার। যদি এই জিনিসগুলো তোমাদের ম্যাক্সিমামে ফিজিক্স থেকে নেওয়া, ফিজিক্সে এই জিনিসগুলো তোমরা ডিটেলস করবা যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, বিস্তার, এই জিনিসগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, কিন্তু খুবই শর্ট পরিমাণে 11-12-এ আবারও কিছু জানবে ডিটেলস আকারে। সেখান থেকে তাহলে দেখো আমরা নিউ সমান সমান কি পেলাম, সি নিউ বার। নিউ হচ্ছে তোমার এখান থেকে এর ফ্রিকোয়েন্সি, আর নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। সেখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সি নিউ বার সমান সমান, অর্থাৎ নিউ সমান সমান সি নিউ বার পেলাম। সেখান থেকে এটা মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে সিটাকে কনভার্ট করে এটা নিচে নিয়ে আসলাম। এবার যে এই যে পুরো মানটা পেলাম, এই মানে যদি পায়ের মান, জেড এর মান, ই এর মান, এম এর মান, এইচ, সি এই মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে বিজ্ঞানীরা এই মানটা ক্যালকুলেশন করে আমাদেরকে দিয়েছে। সেটার মান হচ্ছে 109737.31 পার সেন্টিমিটার, যেটাকে আমরা প্রকাশ করব আর দ্বারা। এই মানটা কিন্তু ক্যালকুলেট করা, সুতরাং এই মানটা তোমাদের মুখস্থ থাকতে হবে যে রিডবার্গ ধ্রুবকের মান কত, তখন তোমাদের বলতে হবে 109737.31 পার সেন্টিমিটার। এটাকে যেহেতু বিজ্ঞানী রিডবার্গ এই সমীকরণটা প্রতিষ্ঠা করেছেন, তাই জন্য ওনার নাম অনুসারে এটাকে রিডবার্গ ধ্রুবক বলে। তাহলে সেখান থেকে আমরা দেখো তরঙ্গ সংখ্যা কি পাবো, এটার মান যদি পুরোটাই যদি আর হয়ে যায়, আর এখানে হচ্ছে জেড স্কোয়ারটা তো আমার এখানে লাগবে, জেড এর মানটা হবে কোন মৌলের ক্ষেত্রে বসাচ্ছি সেই মৌলের পারমাণবিক সংখ্যা। যদি হাইড্রোজেনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের ক্ষেত্রে হলে 2, লিথিয়ামের ক্ষেত্রে হলে 3, এইভাবে এই মানটা পরিবর্তন হবে। তাহলে সেখান থেকে আমরা পেলাম তরঙ্গ সংখ্যা নিউ বার সমান সমান আর জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 ভাগ n2 স্কোয়ার। এইটা হচ্ছে তোমার মেন সূত্র। এই সূত্রটা তোমাদের জানতে হবে, এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে। এই সূত্র দিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আসে সেগুলো সলভ করতে হবে। তবে অনেক ক্ষেত্রে তোমাদের উল্লেখ করে দেওয়া থাকে যে হাইড্রোজেনের জন্য, তখন কিন্তু এখানে জেড এর মান 1, সেক্ষেত্রে হাইড্রোজেনের জন্য এইচ দিয়ে প্রকাশ করা হয় 1 স্কোয়ার মানে 1 হয়ে যায় সেটা। এই জন্য সরাসরি আমরা আর এইচ ইন্টু 1 ভাগ এন স্কোয়ার মাইনাস 1 ভাগ এন স্কোয়ার এই আকারে লিখতে পারি। অর্থাৎ হাইড্রোজেন যখন উল্লেখ করে দিবে তখন আমরা এই সমীকরণটা পাবো, আর যখন হাইড্রোজেন উল্লেখ করে দিবে না তখন এই সমীকরণটা লিখতে হবে। এটাই হচ্ছে রিডবার্গ সমীকরণ। এটা দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কোনো প্রশ্ন আছে কারো? বলো। ম্যাম এই যে এখানে যে মাইনাস E2 মাইনাস E1 করছে, তো দুইটাই তো মাইনাসের মান, তো এখানে প্লাস হওয়ার কথা না? মানে কোথায়? যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ওটা প্লাস হবে না, কারণ E1 তো মাইনাস আর E2 তো মাইনাসে আছে না? আসলে এখানে হচ্ছে সূত্রে, মেন সূত্রে মাইনাস দেওয়া রয়েছে, তাই এখানে মাইনাসটা নিয়ে আসা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শক্তি স্তরের পার্থক্যটা কিন্তু মাইনাস না, এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে বিকৃত শক্তি, এই জন্য সূত্রতে মেনলি মাইনাস দিয়েছে। কিন্তু এখানে মাইনাসটা দেখো, এখানে যদি E2 মাইনাস E1 হয় তার মানে কি হচ্ছে যে মাইনাস এত মাইনাস এত, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে না,
তখন যদি বাইরে যদি মাইনাসটা তখন কি করেছে, n1 এর স্কোয়ারটাকে লিখে পরে মাইনাসটাকে এখানে দিয়েছে। এইখানেও কিন্তু একটা মাইনাস আছে, এটা কি খেয়াল করেছো যে e2 মাইনাস e1, তার মানে মাইনাস এটা মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে যদি মাইনাস এটা বসাই তাহলে একটা মাইনাস কমন নেওয়ার ফলে তখন কিন্তু এটা হয়ে যায়, পরে হচ্ছে ওইটাকে আমার হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এই আকারে এই সমীকরণটাকে ধরে নেওয়া হয়েছে। এই সবগুলো মানগুলোই কিন্তু ধরে নেওয়া, বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে এই সমীকরণগুলো আমাদের দিয়েছে। ঠিক আছে? Okay. আচ্ছা, এবার হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে N2 এর মান যদি অর্থাৎ N1 যদি 1 হয় 5টা সিরিজ পাওয়া যায়। তবে বর্তমানে নতুন যে বইতে সেই বইটাতে আরেকটা সিরিজ যুক্ত করেছে, সেটা হচ্ছে হামফ্রে সিরিজ। পূর্বের বইগুলোতে এই 5টা সিরিজ ছিল যে n এর মান যখন 1 হবে তখন লাইম্যান সিরিজ, n1 এর মান যখন 2 হবে বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ট আর হামফ্রে। এই 6টা সিরিজের নাম তোমাদের জানতে হবে। অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসবে যে n1 এর মান যদি 3 হয় তাহলে কোন সিরিজকে ইনক্লুড করে, বা যে ম্যাথটা দেওয়া থাকবে সেই ম্যাথটাতে এটা কোন সিরিজটাকে বোঝাচ্ছে। তখন কিন্তু তোমাদের বলতে হবে যে এটা লাইম্যান সিরিজে অবস্থিত, অথবা এটা বামার সিরিজে অবস্থিত, অথবা এটা প্যাস্টেন সিরিজে অবস্থিত। এই নামগুলো তোমাদের বলতে হবে, অর্থাৎ এই মানগুলো তোমরা জেনে রাখবে। এবার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সিরিজ দ্বারা কি বোঝাইছে? বুঝিনি। সিরিজ দ্বারা কি বোঝায়, মানে কি সিরিজ দ্বারা বোঝাইতেছে? বোঝাইছে যে হাইড্রোজেন যে হচ্ছে হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, তাই না? এই একটাই ইলেকট্রনের ক্ষেত্রে এই একটা ইলেকট্রনই যখন এক্সাইটেড করা হয় বিভিন্ন ধরনের বর্ণালী প্রদর্শন করে। প্রিজমের মধ্যে দিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে 7 ধরনের রং, অর্থাৎ আমরা যে প্রকৃতিতে রংধনুতে যে 7টা রং দেখতে পাই এই 7 ধরনের রং দেখতে পাওয়া যায়। এগুলো নিয়ে ডিটেলস তোমাদের বইয়ে কিছু লেখা আছে, ওগুলো পড়ে ফেলবা। আর সিরিজ বোঝাইছে যে এই সারিতে, অর্থাৎ হচ্ছে 7টা যখন সারি পাবো 7টা সারির মধ্যে এই 6টা সারি এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পেরেছে যে এই 6টা সিরিজ আমরা এ নামে চিনব। আরো একটা সিরিজ কিন্তু পরবর্তীতে আসবে যেটা এখনো বিজ্ঞানীরা কাজ করছে, ওটা সম্পর্কে এখনো আসেনি। শুধুমাত্র তোমার একটা জিনিস ম্যাথ করার সময় খেয়াল রাখতে হবে, যদি বলে যে n এর মান 1 তখন তোমাকে বলতে হবে যে এটা লাইম্যান সিরিজে। যখন n এর মান 2 হবে তখন বলতে হবে যে এটা বামা সিরিজে। যেমন তোমরা বলেছিলে যে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n যখন হবে তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা হলে l দিয়ে প্রকাশ করা হয়। এরকমই কিছু প্রকাশের মাধ্যম হচ্ছে এই সিরিজগুলো। এবার দেখো এই হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, এই যে এখানে দেখো বলে দিয়েছে যে চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে রিডবার্গের কনস্ট্যান্টের মান এখানে দেখো কিন্তু 1.097 গুণন 10⁻⁷ পার মিটার নিয়ে এসেছে। এখন তোমরা অনেকেই হয়তো বলবে যে ম্যাডাম তাহলে এটা কেন নিয়ে আসলো, আমরা তো এর আগে একটু আগে দেখে আসলাম 1097 আরো সামথিং কিছু দেখে আসলাম, তাহলে এখানে কেন আমার এটা হচ্ছে ইনভার্স আকারে আসলো? এটা ইনভার্স আকারে আসলো সেন্টিমিটার থেকে মিটারে, কি সেন্টিমিটার থেকে মিটারে নিচে যে জন্য শুধু শুধু সেন্টিমিটার থেকে মিটারে নয়, এখানে যে আমরা দশমিকটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6 ঘর পরে, সেই দশমিকটা 5 ঘর আগায় নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে 5 অলরেডি বেড়ে গেল, মানে 10⁵ হলো। আর সেন্টিমিটার থেকে মিটারে গেলে আরো হচ্ছে তোমার কত গুণ হবে, 100 গুণ হবে। এই জন্য কিন্তু এটা 10⁷ হলো। অতএব তোমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে মানগুলো এই এই যে এখানে 10⁻ হয়ে গেছে, আগে যে মানটা দেখালাম সেটা 10⁻ আকারে দেখাই নাই, যে কোনোটা লিখলেই কিন্তু সঠিক। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেন্টিমিটারে গেলে কত হয়, মিটারে গেলে কত হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা তরঙ্গ সংখ্যা দৈর্ঘ্য বের করতে বলছে, প্লাস বিকিরিত রশ্মির বর্ণ কি।
আমি আগেই বলছি এই বর্ণের ডিটেলস কিছু পেজ তোমাদের বই রয়েছে, 127 পেজ আমি পড়াচ্ছিলাম এখন। এই 127 পেজের আগে বেশ কিছু সিরিজের কি ধরনের বর্ণ হবে, কখন আমরা লাল বলবো, কখন আসমানি বলবো, কখন হলুদ বলবো, এগুলো বেশ কিছু পেজ তোমাদের বই দেওয়া রয়েছে। ওগুলো তোমরা রিডিং করে নিলে তোমরা বুঝতে পারবে যে কোন সিরিজে কি ধরনের বর্ণ প্রদর্শন করে। যেহেতু তোমাদের দ্বিতীয় সিটি আবার চলে আসবে, এজন্য আমার এই অধ্যায়টা শেষ করে আবার দ্বিতীয় সিটিতে যে অধ্যায়টা আছে সেটাও শুরু করতে হবে। তো ওইগুলো তেমন পরীক্ষা আসেনি, এমসিকিউতে 2-1টা প্রশ্ন আসে, ওখান থেকে তোমরা রিডিং করে নিবে। আর কিছু কিছু ক্ষেত্রে ম্যাথে হয়তো এরকম আংশিক ভাবে লাগিয়ে দিল। বলো। ম্যাডাম, আপনি যেখানে ফান্ড সিরিজ লিখছেন না, এটা তো বইয়ের মধ্যে ফন্ট সিরিজ, মানে ফন্ট সিরিজটা দেওয়া। হ্যাঁ, তো পরীক্ষা আসলে আমরা কোনটা দিব? ওইটা হচ্ছে ইংলিশে যখন বলবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চারণ কিন্তু পি দিয়ে। হ্যাঁ, ওখান থেকে তোমার হচ্ছে যে ওইটা বইয়ে কখনো এমসিকিউ 4টা অপশনে কখনো ফুন্ড বা ফান্ড এরকম দেওয়া থাকবে না, ঠিক আছে? হয় ফুন্ড দেওয়া থাকবে, না হলে ফান্ড দেওয়া থাকবে, হয়তো বা ম্যাডাম, যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে আমরা কোনটা লিখবো? তোমরা যে যে বই ফলো করো সেই বইয়ের নাম দিলেই হবে। ওইটা নাম তো, নামের বানানে এত কিছু যায় আসে না, ঠিক আছে? সমস্যা নেই, এটা যেরকম থাকবে তোমাদের যারা যে বই ফলো করো সেই মানটা দিলেই হবে। যদি কোনো ক্যালকুলেটেড ভ্যালু হয় সেই ক্ষেত্রে আলাদা হলে একটু প্রবলেম, কিন্তু তোমরা সবাই জানো, আমিও জানি যে হচ্ছে নামের বানান আমরা যে কোনো ভাবে লিখতে পারি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোনো ভাবারও বিষয় নয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করতে বলবে তখন নিউ বার সমান 1/λ, আর 1/λ মানে এটা আমরা ক্যালকুলেট করে এই মানটা নিয়ে আসলাম। তাহলে সেখান থেকে রিডবার্গের ধ্রুবক কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। শুধুমাত্র দেখো এখানে বলেছে হাইড্রোজেন পরমাণুতে, তার মানে কি জেড এর মান 1, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলেছে। চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে N1 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, N2 হচ্ছে চতুর্থ শক্তি স্তর। ল্যামডা সমান ওয়াট, মানগুলো বসিয়ে ক্যালকুলেট করলে এটা পার মিটার পেলাম। সেখান থেকে এটাকে দেখুন 1/λ সমান এত পার মিটার পেলাম। শুধু ল্যামডা যদি ক্যালকুলেশন করলে তাহলে এত মিটার পেয়ে গেলাম। এটাকে যদি ন্যানোমিটারে কনভার্ট করি, তার মানে 1 মিটার সমান 10⁻⁹ ন্যানোমিটার। তাহলে এটা থেকে যদি এই এককে আসি তাহলে আমরা ন্যানোমিটার পেলাম। এবার এই রেঞ্জটা তোমাদের দেখতে হবে। আমি বললাম যে বইয়ের রিডিং পড়ে তোমরা পড়ে নিবে যে 486.17 অর্থাৎ 486 ধরো, এই রেঞ্জের মধ্যে কি ধরনের বর্ণ প্রদর্শন করে। বইয়ে দেখলে তোমরা পাবে যে এটা হচ্ছে আসমানি রং প্রদর্শন করে। এর ভ্যালু হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে। তাহলে এটা 486 এই রেঞ্জের মধ্যে অবস্থিত, এজন্য এটা আসমানি রং প্রদর্শন করে। এইরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা করে নিবে, এগুলো তেমন পরীক্ষা আসে না বা আসে না বললে চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউ আসে। যেমন হচ্ছে জাল টাকার শনাক্তকরণে আমরা কি ধরনের রশি ব্যবহৃত করি, বা ইউভি রশির বিভিন্ন ব্যবহার, আইআর রশির ব্যবহার, এসবগুলো তোমরা রিডিং পড়ে নিবে। আর যেটা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে দ্রবণ, দ্রাব্যতা, সলিবিলিটি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট ইত্যাদি। আচ্ছা, সময় তো শেষ, আজকে তো বেশি পড়ানোই গেল না, এখানে হয়তো আর আমরা পড়াতে পারবো না, এখানে হয়তো আমাদের টাইম লিমিট হয়ে কেটে যাবে। আমি নাম প্রেজেন্টটা করছি, দ্রবণ থেকে আগামী ক্লাসে পড়াবো। আর এইচডব্লিউ গত ক্লাসের মতোই আমি হচ্ছে ইয়েতে দিয়ে দিব। আজকে এইচডব্লিউ ধরার সময় পেলাম না, আগামী ক্লাসে আমি শুরুতেই এই 2 ক্লাসের এইচডব্লিউ তোমাদের কাছে জিজ্ঞেস করে তারপরে নতুন ক্লাসে যাব, ঠিক আছে? আর ম্যাম এইচডব্লিউ 4 নং কোশ্চেনটা পারি নাই। আচ্ছা, তোমরা 4 নাম্বার বা 5 নাম্বার 3 নাম্বার প্রশ্ন অনেকেই প্রবলেম বলেছো। আমি 3, 4, 1, 2 কেউ প্রবলেম বলো নাই, তাই 3, 4 প্রবলেম দুটো সলভ করে আমাদের যে প্র্যাকটিক্যাল গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, রোলগুলো যত দ্রুত সম্ভব একটু বলো। ম্যাডাম, 20368, মিস 301, 301, 467, 325, 310, 311, 327, মিস আচ্ছা 322, দাঁড়া চুপ করো। আচ্ছা,
আনিশা, তুমি তো আমাকে একবার পাঠিয়েছো, এখনো একবার পাঠিয়ে দাও তাহলে। হ্যাঁ আমি দুটো পাঠিয়েছি, আচ্ছা, তাহলে ধন্যবাদ। ফার্স্টে 15 মিনিটের একটা, সেকেন্ড 15 মিনিটের একটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ওখান থেকে আমি নাম প্রেজেন্টের নামগুলো পেয়ে যাব, কারণ এভাবে নাম প্রেজেন্ট করা অনেক ঝামেলা। সবাই একসাথে বলতে থাকো, তখন একদম ভিডিও হয়তো বড় অবস্থা হয়।